Hello everyone, welcome back to my channel. Guys, at first, I would like to say that today's lesson is going to be very important because in this class, we are going to learn about the basic difference between did and have. Students, many times I noticed that many students are very confused to understand the simple distinction between did and have. And to be honest, I would like to say that in the beginning, I also found this very difficult to understand. সো এই ক্লাসে আমি চেষ্টা করব যে যেন খুব সাদা মাথা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি যে ডিড এবং হ্যাভের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় সেটাকে আমি সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনে বোর্ডে কয়েকটি সেন্টেন্স আমি লিখে রেখেছি। যেমন প্রথম সেন্টেন্সটা আছে, তুমি কি সেখানে গিয়েছিলে? এখানে কিন্তু একটা প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি সেখানে গিয়েছিলে। এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে হ্যাভ ইউ গন দেয়ার বলবো নাকি ডিড ইউ গো দেয়ার বলবো। এবার অনেক স্টুডেন্টস আছো যারা বলবে হ্যাঁ ম্যাম, হ্যাভ ইউ গন দেয়ার এই সেন্টেন্সটি সঠিক। আবার এমন অনেক আছো যারা বলবে যে ডিড ইউ গো দেয়ার এই বাক্যটি সঠিক। তাহলে এবার একবারে সুনিশ্চিত করে বলো কোন সেন্টেন্সটা সঠিক হবে, সেটাই আমাদের মধ্যে কনফিউশন থাকে। তারপর আর অনেকগুলি সেন্টেন্স আছে, আমি একটু পড়েই বলছি। তো প্রথমে বন্ধুরা আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা হ্যাভ এবং ডিড কখন বাক্যে ব্যবহার করি। দেখো আমি এখানে বোর্ডে লিখছি, আমরা যখন সিম্পল পাস্ট টেন্স নিয়ে কথা বলি তখন আমরা সেখানে কিন্তু ডিড ব্যবহার করি। এই ডিড আমরা সিম্পল পাস্ট টেন্সে কোনো নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি। আমরা জানি সিম্পল পাস্ট টেন্সে কোনো একটি বাক্য তৈরি করতে আমাদের সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট থাকলে অবজেক্টের দরকার পড়বে, তাই তো। তো যেমন ধরো আমি স্কুলে গিয়েছিলাম, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি মানে আই। আই গিয়েছিলাম মানে কি? গো। এই দেখো গিয়েছিলাম মানে হচ্ছে গো। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো সিম্পল পাস্ট টেন্সে সবসময় কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্মটাই ব্যবহার হয়। আই ওয়েন্ট টু কোথায় গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম, তাই তো। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এবার যদি আমি বাক্যটিকে নেগেটিভ করতে চাই, যদি আমি বলি যে আমি স্কুলে যাইনি, তাহলে এখানে বাক্য তৈরির গঠনটা কি হবে বলতো? যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে কোনো নেগেটিভ বাক্য তৈরি করব, সেখানে আমাদের কি করতে হবে? সেখানে আমাদের এখানে লিখে দেই, সেখানে কিন্তু আমাদের সাবজেক্টের পরে ডিড বসাতে হবে। যেহেতু নেগেটিভ তাই নটও লিখবো, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার দেখো আমি যখনই বলবো যে আমি স্কুলে যাইনি, তার ইংলিশ হবে আই ডিড নট গো টু স্কুল। এবার অনেকেই বলবে যে কেন, একটু আগে বললেন যে ভার্বের সঙ্গে মানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হওয়ার কথা, তাহলে এখানে গো লিখলাম কেন, ওয়েন্ট কেন লিখলাম না? আমরা এই বিষয়ে আগেও আলোচনা করেছি, তবে আরেকবার বলে দিচ্ছি। এখানে দেখো ডিড কি, ডিড হচ্ছে ডু ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড এবং থার্ড ফর্ম হচ্ছে ডান। যেহেতু বাক্যে আমি একবার ডিড লিখে দিয়েছি ডু ভার্বের সেকেন্ড ফর্ম, তো বারবার ভার্বের সেকেন্ড ফর্ম বসানোর কোনো দরকার নেই, এজন্য একটা সেকেন্ড ফর্ম বসিয়েছি, তাই এখানে গটাকে আর ওয়েন্ট করেনি, ঠিক আছে। আর যদি সিম্পল পাস্ট টেন্সে আমরা কখনো কোনো প্রশ্ন করতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের জানা রাখা দরকার। যখন সিম্পল পাস্ট টেন্সে কোনো প্রশ্ন করব, সেখানে কিন্তু আমরা সব সময় কি করব বলতো? ডিড কে বাক্যের প্রথমে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। তাহলে এবার যদি আমি বলি যে আমি কি স্কুলে গিয়েছিলাম, ইংলিশটা কিভাবে হবে বলতো? ইংলিশটা আমরা লিখবো ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? তাহলে এতক্ষণ যে আমি ডিড নিয়ে কথা বললাম, আমরা ডিড কোথায় পেয়েছি? সিম্পল পাস্ট টেন্সে। এবং এই যে হ্যাভ আছে, এই হ্যাভটাকে আমরা কোথায় খুঁজে পাই বলতো? হ্যাভকে আমরা সব সময় খুঁজে পাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা যখনই প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আমরা হ্যাভকে পাই। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটি অক্সিলারি ভার্ব আছে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। তো আজকের ক্লাসে আমরা হ্যাজ নিয়ে কথা বলবো না, শুধু আমরা হ্যাভ নিয়ে কথা বলবো। তো মূল আমাদের টপিক কি? আমরা হ্যাভ এবং ডিড কোথায় ব্যবহার করব, তাই তো।
তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন একটি বাক্য তৈরির পদ্ধতি হচ্ছে আমরা সাবজেক্টের পরে হয় হ্যাজ নতুবা হ্যাভ বসাবো এবং তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, তাই তো? এবং যদি অবজেক্ট থাকে তাহলে তো অবজেক্ট। এবার ধরো আমি বলছি যে আমি ভাত খেয়েছি, ধরো এই মাত্র আমি ভাত খাওয়া শেষ করেছি, যদি বলি যে আমি ভাত খেয়েছি কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এবার তোমাদেরকে একটা কথা বলবো যে হ্যাভটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখবো যখন আমাদের সাবজেক্ট আই, ইউ, উই কিংবা দে থাকে, আই এর সঙ্গে হ্যাভ বসে, উই এর সঙ্গে হ্যাভ বসে, ইউ এর সঙ্গে হ্যাভ বসে, দে এর সঙ্গে ওই কিন্তু হ্যাভ বসে। আমরা জেনে নিলাম যে আই, উই, ইউ, দে এর সঙ্গে হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর এটাও জেনে নাও যদি আমাদের সাবজেক্ট হি, সি, ইট কিংবা নেম হয়, এগুলির সঙ্গে কিন্তু আমরা সব সময় হ্যাজ বসাই, ঠিক আছে? হি, সি, ইট, নেমের সঙ্গে সবসময় আমরা হ্যাজ বসাই। এতটুকু আমাদের জানা হয়ে গেছে। এবার আমাদের যে আরেকটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে বুঝতেই হবে, না হলে কিন্তু আমরা হ্যাভ এবং ডিড এর মধ্যে যে কমন পার্থক্য আছে সেটা বুঝতে পারবো না। দেখো, তুমি কি সেখানে গিয়েছিলে, এখানে কিন্তু আমি দুই রকম করে সেন্টেন্স লিখেছি যে হ্যাভ ইউ গন দেয়ার অর ডিড ইউ গো দেয়ার। আমি বলবো যেখানে দুটি বাক্য কিন্তু সঠিক। এবার অনেকেই বলবে যা এটা কি হলো, একবার হ্যাভ দিয়েও সঠিক, ডিড দিয়েও সঠিক। হ্যাঁ, অবশ্যই সঠিক। এটা সঠিক কিনা ভুল সেটা নির্ভর করবে আপনার চিন্তার উপর, আপনি কোন সময়ের কথা বলছেন। ধরো হ্যাভ ইউ গন দেয়ার যখনই বলেছি, ধরো তুমি এখানে আছো, তো তোমার বান্ধবী একটু আগেই ধরো স্কুলে গিয়েছিল, হ্যাঁ? তো তুমি বলছো একটু আগের কথা, কিন্তু মানে রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে। তো তুমি বলছো যে কি রে, তুই কি স্কুলে গিয়েছিলে? হ্যাভ ইউ গন টু স্কুল? হ্যাভ ইউ গন টু স্কুল? যখন কোন একটি কাজ এই মাত্র হয়েছে বুঝায়, যখন কোন একটি কাজ এই মাত্র হয়েছে, রিসেন্টলি হয়েছে বা নাও। রিসেন্টলি মানে কি সাম্প্রতিক কালে হয়েছে, আর এখন মানে কি নাও। যদি কোনো কাজ সাম্প্রতিক কালে বা ঠিক এখন বা একটু আগে মাত্র হয়েছে, সেখানে কিন্তু আমরা সব সময় হ্যাভ এর ব্যবহার করি। আমি এটাকে এখানে ছোট্ট করে লিখেছি, যখন কোনো একটি কাজ জাস্ট নাও মানে এই মাত্র হয়েছে বা একটু আগে হয়েছে, অথবা রিসেন্টলি সাম্প্রতিক কালে কোন একটি কাজ হয়েছে, সেখানে কিন্তু আমরা সব সময় হ্যাভ এর ব্যবহার করব, তাই তো? এবার ধরো তুমি ধরো তুমি তাজমহল গিয়েছিলে মাসখানেক আগে, হ্যাঁ? তো তুমি বাড়িতে ফিরে এসেছো, মাসখানেক পরে বাড়িতে ফিরে আসার পরে হয়তো তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করছেন, কি রে, তুই তো গিয়েছিলে আগ্রাতে, তুই কি তাজমহল দেখতেও গিয়েছিলে? কোন দেয়ার? তো এখানে দেখো এই যে যখন বলেছি তুমি কি সেখানে গিয়েছিলে, এখানে 1 মাস আগের কথা। 1 মাস আগে সে গিয়েছিল আগ্রা, এবং তখন কি সে আগ্রাতে ধরো তাজমহল বা অন্য কিছু দেখতে কি গিয়েছিল, সেটা বাবা আজকে প্রশ্ন করছেন। তো অতীতকালে কোন একটি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে যখন আমরা কোনো প্রশ্ন করি, সেখানে কিন্তু সবসময় আমরা ডিড এর ব্যবহার করব। আর এই মাত্র বা সাম্প্রতিক কালে কোন একটি ঘটনা ঘটেছে, তার জন্য আমরা কিন্তু হ্যাভ ব্যবহার করব। তো সেই দিক দিয়ে যদি লক্ষ্য করি, তো এখানে হ্যাভ এবং ডিড দিয়ে তৈরি দুটি সেন্টেন্স কিন্তু একদম সঠিক। কিন্তু কখন ডিড বা হ্যাভ ব্যবহার করব সেটা নির্ভর করবে যে আপনি কোন সময়ের কথা বলছেন, সেই টাইম বা সময়ের উপর নির্ভর করবে ডিড এবং হ্যাভ এর ব্যবহার। চলো পরের বাক্যটি দেখি। বাচ্চারা কি স্কুলে গিয়েছিল, এখানেও দেখো দুটো সেন্টেন্স লিখেছি, কিন্তু এবার বলতে হবে যে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক হবে। এখানে কিন্তু একটু কনফিউশন আছে। দেখো ডিড দিয়ে তৈরি সেন্টেন্সটা সঠিক হবে নাকি হ্যাভ দিয়ে তৈরি সেন্টেন্সটা সঠিক হবে। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো তাদেরকে ভেরি গুড, আর যারা বুঝোনি তারা একটু লক্ষ্য করো, শিখে নাও। বাচ্চারা কি স্কুলে গিয়েছিল, এখানে কিন্তু এই ডিড দিয়ে তৈরি সেন্টেন্সটাই সঠিক হবে। ডিড দ্য চিলড্রেন গো টু স্কুল? বাচ্চারা কি স্কুলে গিয়েছিল? এখানে দেখো বাচ্চারা কি স্কুলে গিয়েছিল, এখানে গিয়েছিল শব্দটি শুনেই তো বুঝতে পারছি যে সেটা অতীতের কথা, বাচ্চারা কি স্কুলে গিয়েছিল। কিন্তু এখানে যদি আমরা বলতাম যে বাচ্চারা কি স্কুলে গিয়েছে, এখানে কিন্তু জাস্ট বলছে বাচ্চারা কি স্কুলে গিয়েছে। ধরো এখন 10:30 বাজে, 10টার সময় স্কুল বাস যাওয়ার কথা। তো ধরো আমি জিজ্ঞাসা করছি কি রে, বাচ্চারা কি স্কুলে গিয়েছে, মানে কি একটু আগের কথা, রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে, বাচ্চারা কি স্কুলে গিয়েছে। তার মানে
যখন রিসেন্টলি কোনো কিছুর কথা বলবো সেখানে কিন্তু আমরা হ্যাভ দিয়ে প্রশ্নটা করব। তো যেহেতু এখানে গিয়েছে লেখা ছিল না, লেখা ছিল গিয়েছিল, বাচ্চারা স্কুলে গিয়েছিল, তাহলে এখানে কিন্তু আমাদের এই ডিড দিয়ে তৈরি বাক্যটাই সঠিক হবে, তাই তো? চলো পরেরটা দেখি। ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছে। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, দেখো। ইন্ডিয়া হ্যাভ গটেন ফ্রিডম ইন 1947, এই বাক্যটি সঠিক, নাকি ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, কোনটা সঠিক হবে বলো? একটু বুঝে বলবে, একটু চিন্তাধারা করে উত্তরটা দেবে। দেখো, ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল 1947 সালে, সেটা অনেক বছর হয়ে গেছে। স্বাধীনতা পাওয়ার কথা, স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম হয়েছে এবং স্বাধীনতা আমাদের ভারতবর্ষ পেয়ে গেছে। তো অতীতের কাজ অতীতেই শেষ হয়ে গেছে। তাহলে এখানে এই সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স আছে বলো? এটা কিন্তু আছে সিম্পল পাস্ট টেন্সে। আর সিম্পল পাস্ট টেন্স আমি একটু আগে কি বলেছিলাম, যে সিম্পল পাস্ট টেন্স আমরা সবসময় সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি। এখানে গট কি? গট হচ্ছে, দেখো এই যে গেট, এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট, তাই তো? তো আমরা সাবজেক্টের পরে যেহেতু গট লিখেছি, ভার্বের সেকেন্ড ফর্ম লিখেছি, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছিল। এখানে যে আমি উপরের লাইনে যেখানে ইন্ডিয়া হ্যাভ বলেছি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। ইন্ডিয়া এইমাত্র স্বাধীনতা পায়নি। যদি বলতাম ইন্ডিয়া এইমাত্র স্বাধীনতা পেয়েছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারতাম যে ইন্ডিয়া হ্যাভ গটেন ফ্রিডম ইন 1947। কিন্তু ইন্ডিয়া তো অনেক বছর আগে স্বাধীনতা পেয়েছিল, তাই সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে। আর যদি এখানে প্রশ্ন করতাম যে ইন্ডিয়া কি 1947 সালে স্বাধীনতা পেয়েছিল, তাহলে বাক্যে কি আসবে? প্রশ্নের শুরুতে কিন্তু ডিড আসবে। ডিড ইন্ডিয়া গেট ফ্রিডম ইন 1947, ঠিক আছে? তো এইভাবে আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার লাস্ট আমরা যে এক্সাম্পল দিয়েছি এখানে, যে তুমি কি দরজা বন্ধ করেছো, তুমি কি দরজা বন্ধ করেছো, এখানে বলো কোন সেন্টেন্সটা সঠিক হবে? ডিড ইউ লক দ্য ডোর, নাকি হ্যাভ ইউ লকড দ্য ডোর হবে? এখানে কিন্তু আমি বলবো দুটি বাক্যই সঠিক। তুমি কি দরজা বন্ধ করেছো, মানে রিসেন্টলি একটু আগে কি দরজা বন্ধ করেছো, যদি এই সেন্সে বলি তাহলে কিন্তু হ্যাভ ইউ লক দ্য ডোর এই সেন্টেন্সটি সঠিক। আর যদি অতীতের কথা বলি, কি রে তুই যে গত সপ্তাহে বাড়ি থেকে চলে এসেছিলি, তখন কি তুই দরজা বন্ধ করেছিস, যদি তখন কি দরজা বন্ধ করেছো এই সেন্সে বলি, তাহলে এখানে ডিড ইউ লক দ্য ডোর এই বাক্যটি সঠিক। আশা করি ডিড এবং হ্যাভ এর ব্যবহারে কোনো কঠিন কিছু নেই। হ্যাঁ, আমি অবশ্যই বলবো ডিড এবং হ্যাভ এর ব্যবহার কিন্তু খুবই সিম্পল। শুধু নির্ভর করবে আপনি কোন সময়ের কথা বলছেন, সেই সময়টার কথা মাথায় রেখে কিন্তু আপনাকে এই হ্যাভ এবং ডিড এর ব্যবহার করতে হবে। তাই যদি আজকের লেসনটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।